প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইডুটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নতুন কারিকুলাম 2021 অনুযায়ী নবম শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতা 1 এর প্রাত্যহিক জীবনে সেট নিয়ে আজকের আলোচনা। তো চলো শুরু করি আজকের আলোচনা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আজকের আলোচনায় প্রাত্যহিক জীবনে সেট। এর মধ্যে কি কি আছে এই অভিজ্ঞতায় শিখতে পারবে: সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, ভেনচিত্র, কার্তেশীয় গুণজ এবং সেটের প্রয়োগ। এই বিষয়গুলো আজকে আমরা এখান থেকে জানার চেষ্টা করব। চলো দেখি, এখানে আমরা একটা ভেনচিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা মৌমাছি এবং এখানে একটা আছে পিঁপড়া। মৌমাছি এবং পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে একটা ভেনচিত্র তৈরি করা হয়েছে। এখানে মৌমাছির মোট হচ্ছে 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, আবার পিঁপড়ার হচ্ছে 6টা বৈশিষ্ট্য আছে এখানে, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। সেই কমন বৈশিষ্ট্যগুলা কি আমরা একটু দেখি যে কমন বৈশিষ্ট্যগুলা কি কি আছে। যে 6টা পা আছে এখানে, 6টি পা, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই 3টি হচ্ছে আমাদের কমন বৈশিষ্ট্য। মৌমাছি, যা মৌমাছির মধ্যেও আছে আবার পিঁপড়ার মধ্যেও আছে। আর মৌমাছির বাকি যে 3টি বৈশিষ্ট্য হলো, এরা উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়া হচ্ছে হেঁটে চলাফেরা করে, একটা দুটা হচ্ছে শিকারী প্রাণী এরা, আর গর্তে বাসা বাঁধে। এই হচ্ছে পিঁপড়ার বৈশিষ্ট্য। তো আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কমন বৈশিষ্ট্যটুক একটা অংশের মধ্যে হচ্ছে দেওয়া আছে, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে আলাদা আলাদা দেওয়া আছে। এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, আরো হচ্ছে আলোচনা আছে। এবার আমরা হচ্ছে দেখি পরবর্তী কি আছে আমাদের। এই যে প্রাত্যহিক জীবনে সেট, প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিল, তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয়ের বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। তাহলে অষ্টম শ্রেণীর বইয়ের সেট, আমরা জানি যে আমরা 2023 সালে অষ্টম শ্রেণীতে ছিলাম, তখন আমাদের কি কি বই ছিল: বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে গণিত। তো এই বইগুলা হচ্ছে আমরা একটু দেখে নিই যে আমাদের কি কি বই ছিল। দেখি প্রত্যেক জীবনের সেটে এই যে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট কি কি ছিল: বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তথ্য, কৃষি, বিজ্ঞান, শারীরিক শিক্ষা, শিল্প, সংস্কৃতি। তাহলে এই বইগুলো ছিল আমাদের সেই প্রাত্যহিক জীবনের সেটের অষ্টম শ্রেণীর। এরপরে আসি আমরা, একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমরা, রং পেন্সিলের সেটে কি কি রং ছিল? তাহলে রং পেন্সিলের সেটে যে আমরা এখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছি রং পেন্সিলের, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টি রং আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে 7টি রং কি কি আছে, সেই রংগুলো আমরা এখানে লিখতে পারবো। রং পেন্সিলের সেট কি কি: লাল, নীল, সবুজ, কমলা, হলুদ, আসমানি, বেগুনি। আমরা হচ্ছে এই রং পেন্সিলের সেটগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা ওখানে দেখলাম যে ক্রিকেট খেলার সরঞ্জাম। সেই ক্রিকেট খেলার সরঞ্জাম গুলো কি কি ছিল? আচ্ছা, ক্রিকেট খেলার সরঞ্জামের সেট কি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি: ব্যাট, গ্লাভস, প্যাড। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা একটা সেট আকারে তৈরি করব। তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম। তো আমরা খেলার সরঞ্জাম গুলোর সেটটা একটু দেখে নিই, দেখি কি কি ছিল আমাদের খেলার সরঞ্জামে।
খেলা ব্যাট, বল, হেলমেট, প্যাড, গ্লাভস, প্যাডিং, কাটিং প্যাড, ব্যাটিং গ্লাভস, থাই প্যাড। তো এগুলো ছিল আমাদের ক্রিকেট খেলার সরঞ্জাম। তো আমরা এখন দেখি পরবর্তীতে আমাদের কি কি আছে। তাহলে এই সেট গুলো আমরা এখন দেখে নিলাম যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট, রং পেন্সিলের রঙের সেট, ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। এবার আসো আমরা একটু জেনে রাখি, এই যে এখানে আমরা একজন ব্যক্তির নাম দেখছি, জর্জ ক্যান্টর। এই ভদ্রলোক, ইনি একজন গণিতবিদ। তো ইনার সম্পর্কে আমরা একটু জেনে নিই, দেখি যে সেট তত্ত্বের জনক হলেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার জন্ম জার্মানিতে। তাহলে এই যে জর্জ ক্যান্টর, আমরা জানি এর জন্ম হচ্ছে জার্মানিতে, যিনি সেট তত্ত্বের জনক। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড ডেডকিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে। তাহলে এই যে আমরা জর্জ ক্যান্টর সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এবার তাহলে আমরা বলতে পারি কি, সেটের সংজ্ঞাটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে এখানে বাস্তব হতে হবে বস্তুটা, বা বিমূর্ত হতে পারে। বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে সুনির্দিষ্ট সংগ্রহ। তাহলে বাস্তব, বিমূর্ত এবং সুনির্দিষ্ট সংগ্রহ, এই তিন ধরনেরই জিনিস এই একটা সেটের ভিতরে থাকতে পারে। তাহলে তখন আমরা এইভাবে এটাকে সংজ্ঞায়িত করব, বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আচ্ছা, এবার আসি আমরা যে গণিতে সেটের প্রয়োজনীয়তা কি। তাহলে গণিতে যে সেটের প্রয়োজনীয়তা আছে, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। উদাহরণটা হচ্ছে যে মৃত্যুদের বিদ্যালয়ে 16 জন শিক্ষার্থীর একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যার পূর্ণমান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিত অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 60 এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয় প্রতিনিধিত্ব করবে। যেমন এখানে 16 জন শিক্ষার্থীর নাম সাগর, কামাল, মিতু, সেলিম, তাদের প্রাপ্ত নম্বর এগুলো দেওয়া আছে, প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। দীপ্তি, অভিজিৎ, জেবা, রওশন, কলি, ত্রিবিজয়, চৈতি, আহার, মারুফ, এন্ড্রু, আকাশ, তাসনিম। তো এগুলা 16 জন শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বরের তালিকা দেওয়া আছে। এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বর সমূহের মধ্যে 60% এর অধিক নম্বর সমূহকে যদি এ সেট দ্বারা আমরা চিহ্নিত করি এবং 60% এর কম নম্বর সমূহকে বি দ্বারা প্রকাশ করা হলে, তাহলে আমরা এ সেটের মধ্যে 60% এর অধিক নম্বরগুলো, তাহলে এখানে কয়টা আছে আমরা দেখি। 60% এর অধিক 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা এ সেটের মধ্যে 10 জন শিক্ষার্থীর নম্বরগুলোকে আমরা পেয়ে গেলাম। এটা 60% এর অধিক, 60% এর অধিক। ঠিক আছে। এবার বি সেট, যারা 60% এর নিচে নম্বরগুলো পেয়েছিল, তাদের সেটটা কি ছিল, সেটাকে আমরা একটু দেখি। যে বি সেটের মধ্যে আছে, বি সেটের মধ্যে 58, 33, 45, 35, 50, 59। তাহলে 16 জনের মধ্যে 10 জন 60% এর অধিক নম্বর পেয়েছে, আর 6 জন পেয়েছে 60% এর নিচে। এ থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমরা নিচের বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারছি। 60% এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি, কারণ 16 জনের মধ্যে 10 জন পেয়েছে 60% এর বেশি, তাহলে অর্ধেকেরও বেশি হলো 60% এর অধিক।
আবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় 1/3 শিক্ষার্থী 60% কম নম্বর পেয়েছে। তাহলে 1/3 এখানে হচ্ছে 6 জন আছে, তাহলে 1/3 হলে 18 জনের মধ্যে 6 জন হলে 1/3 তার চেয়ে তো, তাহলে 1/3 শিক্ষার্থী 60% কম নম্বর পেয়েছে। এবার 60% নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59 এর মধ্যে অবস্থিত। দেখি আমরা যে 33 সর্বনিম্ন আর 59 হচ্ছে সর্বোচ্চ, এটা 60% নিচে প্রাপ্ত নম্বর, 33 থেকে 59 এর ভিতরে। আচ্ছা, এছাড়াও আর কি কি বুঝতে পারলে তা নিচের ফাঁকা ঘরে লিখো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে টোটাল 60% এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মোট 16 জনের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে সেটা আমরা একটু দেখব, কত পার্সেন্ট 60% এর নিচে নম্বর পেয়েছে সেটাও দেখব। আচ্ছা, তো দেখি আমরা এখন আমাদের এখান থেকে আমরা যা যা বুঝতে পারলাম তার নিচের ফাঁকা ঘরে লেখা হলো। যে গণিত অলিম্পিয়াডে যাবে টোটাল 60% এর বেশি নম্বর পেয়েছিল 10 জন শিক্ষার্থী, আর টোটাল শিক্ষার্থী ছিল 16 জন। এটাকে যদি আমরা পার্সেন্টেজ বের করি তাহলে এখানে পেলাম 62.5%। তাহলে এই 62.5% শিক্ষার্থী এরা গণিত অলিম্পিয়াডে যাবে, এবং গণিত অলিম্পিয়াডে যাবে না তাহলে কতজন? এই 100 থেকে 62.5 বাদ দিলে হতো। আবার আমরা পার্সেন্টেজের যে সূত্র জানি সেটা থেকেও বের করে নিতে পারি যে 60% নিচে নম্বর পেয়েছে 6 জন, আর টোটাল শিক্ষার্থী হচ্ছে 16 জন। এটার 100% দিয়ে হচ্ছে আমরা বের করলাম 37.5%। তাহলে এরা অলিম্পিয়াডে যেতে পারবে না। এবার 33% এর নিচে কোনো শিক্ষার্থী নম্বর পায়নি, তাহলে আমরা ওখানে দেখলাম যে 33% এর নিচে কোনো শিক্ষার্থী, যে এখানে আমরা দেখলাম 60% এর নিচে প্রাপ্ত নম্বর সমূহ 33 থেকে 59 এর মধ্যে, অর্থাৎ 33 এর নিচে কোনো শিক্ষার্থীর নম্বর নেই। তাহলে আমরা এটুকু কি হচ্ছে বুঝলাম। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে যে সকল শিক্ষার্থী প্রাপ্ত নম্বর বি সেটে রয়েছে তাদের গণিতের বোধগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গণিত শিক্ষকের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তাহলে এই যে সেটের যে প্রয়োজনীয়তা, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে সেটের প্রকাশ, সেটের প্রকাশটা কিরকম হবে। যে সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো আমরা জানলাম, সেটকে প্রকাশ করারও কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তুসমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট, এবং এর উপাদানগুলো হচ্ছে কমা চিহ্ন দ্বারা বসাতে হবে। সেকেন্ড ব্র্যাকেট বলতে আমরা হচ্ছে এইভাবে যে ব্র্যাকেটটা লিখি সেটাকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বলি, ঠিক আছে। আর এর ভিতরে যে উপাদানগুলো আমরা লিখব কমা চিহ্ন দিয়ে, কমা চিহ্ন দিয়ে এই উপাদানগুলোকে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা সেট লিখলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং এটার একটা সেট যদি এ দ্বারা ডিনোট করি তাহলে এ ইকুয়াল টু এ বি একটা সেট। যেমন বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষে। আর জাতীয় পতাকার রং কি কি আছে? দুইটি রং আছে, একটা সবুজ আর একটা হচ্ছে লাল। তাহলে এইটা আমাদের জাতীয় পতাকা রঙের সেট। আচ্ছা, তাহলে আমরা এবার জোড়াই কাজ দেখবো। কাজগুলো তো আমরা প্রথমে করে নিয়েছি যে সেটে প্রকাশ করো অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, তোমার রং পেন্সিলের রঙের সেট, ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট। তো চলো আমরা আরেকবার দেখে নিই যে আমরা কি কি সেটগুলো পেয়েছিলাম। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট ছিল এগুলো, রং পেন্সিলের রঙের সেট ছিল এটা, ক্রিকেট খেলার সরঞ্জামের সেট ছিল এগুলো। তো আমরা এটা দেখে নিলাম আরেকবার। আচ্ছা, এবার সেট লেখার পদ্ধতি। সেট লেখার পদ্ধতি
সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ বি সি এক্স ওয়াই জেড এগুলো দ্বারা প্রকাশ করা হয়। কোন একটি সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান বলা হয়। কারণ সেটের যে বস্তুগুলো আমরা সংগ্রহ করব বা সেগুলোকে বলা হচ্ছে সদস্য বা উপাদান। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর যেমন এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যেমন বি ইকুয়াল এ বি, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট কিছুক্ষণ আগে বললাম যে সেটের চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং উপাদানগুলোকে আমরা কি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব এবং এদের মাঝে যে কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই কমা দেওয়া আছে। এটাকে বি সেটের উপাদান এ এবং বি, তাহলে বি সেটের কি কি উপাদান পেলাম আমরা এখানে এ এবং বি, তাহলে এ এবং বি হচ্ছে বি সেটের উপাদান। আর এটা উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে আমরা বলি বিলংস টু বা সদস্য বোঝাতে এই চিহ্নটা আমরা ব্যবহার করি, অর্থাৎ এ বিলংস টু বি এর অর্থ হচ্ছে এ বি সেটের সদস্য। আর এটাকে পড়া হয় এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি অথবা এ বিলংস টু বি, এটা পড়ার সিস্টেমটা হচ্ছে এ বিলংস টু বি। যদি সি সেট বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখব কি, যেহেতু এখানে আমরা বি সেটের সদস্য কি কি পেয়েছি এ বি, তাহলে সি সেট কি বি সেটের উপাদান, যদি উপাদান না হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখব, সি ডাজ নট বিলংস টু বি, তাহলে এই সিটা হচ্ছে বি সেটের উপাদান নয়, যেমন সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি অথবা সি ডাজ নট বিলংস টু বি। এই হচ্ছে আমাদের সেটের লেখার পদ্ধতি বা সেট প্রকাশের পদ্ধতি। তাহলে আমরা সেট প্রকাশের পদ্ধতি শিখলাম। এবার আমাদের এখানে একটা একক কাজ দেওয়া আছে, সেই কাজটা আমরা একটু দেখি। কাজটা হচ্ছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখো। তাহলে 210 এর আমরা মৌলিক উৎপাদক কিভাবে বের করতে পারি, এই হচ্ছে 210, ঠিক আছে। তাহলে 210 এর আমরা মৌলিক উৎপাদক যদি বের করতে চাই, প্রথমে এটাকে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 10 দুগুণে হচ্ছে 20, 1 5 দুগুণে 10। আবার যদি আমরা এটাকে 3 দ্বারা দিই, 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হচ্ছে 9, 1 3 5 15। এবার হচ্ছে 5 দ্বারা যদি এটাকে আমরা দিই, 5 দ্বারা যদি দিই তাহলে কত হয়, এখানে 5 7 35। তাহলে যে আমরা পেয়ে গেছি 2 3 5 7, এগুলো হচ্ছে আমাদের এই সেটের উপাদান। আমরা একটু দেখে নিই একটু ভালো আছে যে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট, প্রথমে 210 কে 2 দ্বারা যদি ভাগ দিই হচ্ছে 105, এবার 105 কে 3 দ্বারা ভাগ দিলে 35, 35 কে আবার 5 দ্বারা ভাগ দিলে 5 7 35। তাহলে এই যে আমরা যে 2 3 5 7 পেয়ে গেছি 210 এর মৌলিক উৎপাদক, তাহলে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট হচ্ছে 2 3 5 7। তো এই ছিল আমাদের 210 এর মৌলিক উৎপাদকের সেট। তাহলে আমরা এবার দেখি যে এখানে এতক্ষণ যে আমরা শিখলাম কাজ আছে, এখানে একক কাজগুলো আমরা করে নিই। x সমান 5 7 9 11 13 হলে নিচের ফাঁকা ঘরে বিলংস টু অথবা ডাজ নট বিলংস টু এই চিহ্নগুলো হচ্ছে বসাতে হবে। তাহলে আমরা যে বিলংস টুটা সদস্য বোঝানোর জন্য বিলংস টু, আর যদি সদস্য না হয় তাহলে ডাজ নট বিলংস টু। তাহলে আমরা দেখবো যে এখানে হচ্ছে এই সেটের যে উপাদানগুলো আছে সেগুলা x সেটের সদস্য হচ্ছে কি না হচ্ছে না। 9 কি x সেটের মধ্যে আছে না নাই, তাহলে আছে, এই যে 9 এখানে আছে, তাহলে এটা কি হবে আমাদের, এখানে এটা হবে বিলংস টু, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে কি আছে 10 কি x সেটের মধ্যে আছে নাই, তাহলে এখানে যেহেতু 10 x সেটের উপাদান নয় তাহলে এটাকে আমরা কি লিখবো, ডাজ নট বিলংস টু দিয়ে দিলাম। এবার 3 কি x সেটের উপাদান
দেখো তো এখানে 3 5 7 9 11 13, তাহলে 3 যেহেতু x সেটের উপাদান নয়, তাহলে এটা হচ্ছে 3 does not belongs to x। এবার 13 কি আছে, x সেটের উপাদান আছে, তাহলে 13 belongs to x। তাহলে এই যে আমরা কাজটা করে ফেললাম। তাহলে x যেমন 5 7 9 11 13 একটা সেট দেওয়া ছিল, এখন এই ফাঁকা ঘরগুলোতে আমরা belongs to বা does not belongs to বসিয়ে দিলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।